নমস্কার। আজকে আমরা বার্টন রাসেলের দি প্রবলেমস অফ ফিলসফি গ্রন্থের শেষ অধ্যায়, যে অধ্যায়ের নাম দি ভ্যালু অফ ফিলসফি, আমরা বাংলায় বলতে পারি দর্শনের মূল্য, দার্শনিক জ্ঞানের মূল্য, সেই বিষয়ে আলোচনা করব। আমরা এর আগে রাসেলের দি প্রবলেমস অফ ফিলসফি গ্রন্থকে অবলম্বন করে দর্শনের নানা দিক নিয়ে, নানা দার্শনিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই এই প্রশ্নটি খুব সঙ্গতভাবেই উঠে আসে যে দর্শন আলোচনার মূল্য কী, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফিলসফি। এই প্রশ্নটা আরও প্রাসঙ্গিক এই কারণে যে অনেক সময় বিজ্ঞান বা আমাদের যে দৈনন্দিন যে জীবন, সেই জীবনচর্চার পরিপ্রেক্ষিতে, বিজ্ঞান আলোচনার পরিপ্রেক্ষিতে অনেক সময় একটা কথা আমরা শুনতে পাই, সেটা হচ্ছে এই যে দার্শনিক আলোচনা নিতান্তই সময় নষ্ট করা। দর্শনে নানা সূক্ষ্মাতিসূক্ষ্ম আলোচনা, পার্থক্য করা হয় এবং কোনোদিনই আমরা দার্শনিক প্রশ্নগুলো কোনো সমাধানে পৌঁছতে পারব না। দর্শন বিষয়ে, দার্শনিক আলোচনার মূল্য বিষয়ে এরকম একটি সংশয়ের কথা আমরা অনেক সময় শুনতে পাই। সেই সংশয়ের একটা উত্তর দেওয়ার চেষ্টা করছেন রাসেল তার এই প্রবন্ধে, যে অধ্যায়ে তিনি মূলত দর্শন আলোচনার গুরুত্ব বা উপযোগিতা কি তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এখন এই যে দর্শন বিষয়ে, দর্শন আলোচনার বিষয়ে এই যে নকারাত্মক একটা দৃষ্টি, অর্থাৎ এটা কেবলমাত্র সময় নষ্ট, কোনো দিনই আমরা কোনো প্রশ্নের সমাধানে পৌঁছতে পারবো না, এই দৃষ্টিভঙ্গিটা উঠে আসে জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব থেকে। আর এর সঙ্গে জড়িত রয়েছে দর্শন আলোচনা করলে কি ধরনের ভালো ফল আমরা পেতে পারি আমাদের জীবনে তথা আমাদের বৃহত্তর সমাজে, সেই বিষয়েও আমাদের যে ভাবনা তা অনেকাংশেই অস্পষ্ট। এই দু ধরনের অস্পষ্টতা থেকেই রাসেল বলছেন যে আমাদের অনেক সময় দর্শন আলোচনাকে আমরা নিতান্তই সময় নষ্ট করা বলে ভাবি বা ভাবার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে। আমরা যদি বিজ্ঞানের আলোচনার কথা ভাবি, পদার্থবিদ্যার আলোচনার কথা ভাবি, পদার্থবিদ্যার আলোচনা সাক্ষাৎভাবে কাদেরকে প্রভাবিত করে? যারা পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করছেন, যারা পদার্থ শাস্ত্রবিদ তারা। কিন্তু পদার্থবিদ্যার আলোচনার আরেকটা বৈশিষ্ট্য আছে, যে পদার্থবিদ্যার আলোচনার ফসল সামগ্রিকভাবে মানুষের জীবনে, মানুষের ব্যবহারে পড়ে। পদার্থবিদ্যার নানা আবিষ্কারের ফলে বৃহত্তর মানব সমাজ
নানাভাবে উপকৃত হয়েছে, এই বিষয়ে সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। কাজে সেই দিক থেকে দেখতে গেলে পদার্থবিদ্যার আলোচনার প্রভাব, যারা সাক্ষাৎভাবে পদার্থবিদ্যা আলোচনা করেন তাদের মাধ্যমে সামগ্রিক মানব জাতির উপর, সামগ্রিক মানব সমাজের উপর পড়ে। অপরপক্ষে দর্শন বিষয়ক আলোচনা কিন্তু সেইভাবে সামগ্রিক মানব জাতির উপর প্রভাব পড়ে কিনা এই প্রশ্ন ওঠে। দর্শন আলোচনার প্রভাব পড়ে সাক্ষাৎভাবে তাদের উপর যারা দর্শন আলোচনা করে, কিন্তু এই যারা দর্শন আলোচনা করে অর্থাৎ যারা দার্শনিক, তারাও কিভাবে বৃহত্তর মানব সমাজকে প্রভাবিত করেন তার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, সেই প্রভাবকে যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারব রাসেলের মতে যে দর্শনের মূল্য কি, দর্শন আলোচনার মূল্য কি। রাসেল বলছেন যে এই যে আমরা একটা শব্দ প্রায় ব্যবহার করি, ইংরেজিতে বলি প্র্যাকটিক্যাল ম্যান, বাংলায় আমরা বলতে পারি যে দৈনন্দিন জীবনে চলার মতো মানসিকতা যাদের আছে এরকম মানুষ। উনি বলছেন এটা, এই যে প্র্যাকটিক্যাল ম্যান বা দৈনন্দিন জীবনে চলার মতো সচেতনতা যাদের আছে, এই যে ধারণা, এই ধারণাটাকে একটু আমাদের স্পষ্ট করে বুঝতে হবে। উনি বলছেন যে আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য অনেক কিছুর প্রয়োজন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের কিছু জাগতিক স্বাচ্ছন্দ্যের প্রয়োজন, যে জাগতিক স্বাচ্ছন্দ্য ছাড়া বা যে জাগতিক বিষয়গুলি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন আমাদের খাদ্য প্রয়োজন পুষ্টির জন্য, আমাদের আরও অনেক কিছুর প্রয়োজন হয়, যেমন আমাদের ওষুধের প্রয়োজন, আমরা যাতে সুস্থ থাকতে পারি, আমাদের যদি কোনো রোগ হয় যাতে সেই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, তার জন্য আমাদের ওষুধের প্রয়োজন। এবার রাসেল বলছেন, আচ্ছা আমরা যদি এমন একটা সমাজ কল্পনা করি যে যেখানে হয়তো দারিদ্র প্রায় নেই, এমন একটা সমাজ কল্পনা করি যেখানে মানুষ মোটামুটিভাবে সুস্থ, রোগ এবং রোগ নিরাময়ের প্রয়োজনীয়তা নিতান্তই কম। আচ্ছা সেই রকম যে সমাজ, সেই রকম সমাজটাই কি শেষ কথা? রাসেল বলছেন যে সেই রকম সমাজে, অর্থাৎ যেখানে জাগতিক সমস্ত প্রয়োজন মানুষের মোটামুটিভাবে মিটে গেছে, সেই রকম সমাজেও কিন্তু মানুষের মনের যে ক্ষুধা, মানুষের যে মানস যে দাবি, সেই দাবিটা কিন্তু সেখানে থেকে যায়। কাজেই গুডস অফ দ্য মাইন্ড, মানুষের মনের যে ব্যাপ্তি, মানুষের মনের যে চাহিদা, সেই চাহিদা যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানব সমাজ অনেক অংশেই অপূর্ণ থেকে যায়। কাজেই এই শুধুমাত্র জাগতিক স্বাচ্ছন্দ্যই কিন্তু শেষ কথা নয়। গুডস অফ দ্য মাইন্ড, তার থেকেই কিন্তু আমরা দর্শনের উপযোগিতার প্রসঙ্গে আসতে পারি।
এবং এই মনের, মানব মনের যে চাহিদা, মানব মনের যে বৃত্তিগুলি, মানব মনের যে দাবি, সেই দাবিগুলিকে, সেই বৃত্তিগুলোকে, সেই চাহিদাগুলোকে যদি আমরা বুঝতে পারি, তার দিকে যদি আমরা আমাদের দৃষ্টি ফেলি, তাহলে বুঝতে পারব দর্শনের উপযোগিতা কোথায়। এক অর্থে দেখতে গেলে অন্যান্য নানা বিদ্যা চর্চার যে ধারা আছে, তার মতোই দর্শনও জ্ঞান লাভ করতে চায়। দর্শনের লক্ষ্য হচ্ছে নলেজ, সে জানতে চায়। কিন্তু দর্শনের এই জানতে চাওয়া, সেটা বিজ্ঞানের জানতে চাওয়া থেকে একটু পৃথক। দর্শনে যে ধরনের জ্ঞানের আমরা আলোচনা করি, সেই জ্ঞানটা এক ধরনের অখণ্ড জ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যে জ্ঞানের চর্চা আমরা করি, সেই জ্ঞানকে একটা অখণ্ড তাত্ত্বিক রূপ দেওয়াটাই হচ্ছে দর্শনের কাজ। এবং আমাদের যে দৈনন্দিন জীবনে চলার পথে যে সাধারণ বিশ্বাসগুলি আছে, যে সাধারণ ধারণাগুলি আছে, যে সাধারণ কুসংস্কারগুলি আছে, সেগুলিকে বিশ্লেষণ করা, সেগুলির থেকে যথাসম্ভব মুক্তি দেওয়াই হচ্ছে দর্শনের কাজ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা রাসেল আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, যে একথা ঠিকই যে বিজ্ঞানের অন্যান্য যে ধারা আছে, সেটা গণিতশাস্ত্রই বলি, সেটা খনিজ দ্রব্য সম্পর্কিত যে শাস্ত্র ইত্যাদি ইত্যাদি, সেখানে আমরা কিছু সর্বজনস্বীকৃত সত্যের কথা পাই। দর্শনে সেই অর্থে আমরা সকল দার্শনিক মেনে নিয়েছেন এমন কিছু সিদ্ধান্ত পাওয়াটা প্রায় অসম্ভব। কাজেই সেই দিক থেকে দেখতে গেলে দর্শন আমাদের কোনো স্বীকৃত নিশ্চিত জ্ঞান দেয় না। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমরা যদি দর্শন চর্চার যে ইতিহাস, সেই ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখব যে যখনই দার্শনিক আলোচনার মধ্যে কোনো একটি বিশেষ ক্ষেত্রে আমরা কিছু সর্বজন স্বীকৃত নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারছি, তখনই সেই ধারাটি কিন্তু দর্শন থেকে পৃথক হয়ে একটা স্বতন্ত্র বিদ্যা চর্চার ধারায় পরিণত হয়েছে। মানব মন নিয়ে আলোচনাটা একসময় দর্শনেরই অংশ ছিল, কিন্তু যেই সেই আলোচনায় কিছু নিশ্চয়াত্মক সর্বজন স্বীকৃত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা শুরু হলো, তখনই কিন্তু সেটা দর্শন থেকে বেরিয়ে গিয়ে মনোবিদ্যা বা সাইকোলজিতে রূপান্তরিত হলো। এক সময় দর্শন আলোচনার মধ্যে গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, তাদের যে গতি প্রকৃতি, যে নিয়ম অবলম্বন করে তাদের নানা কার্যধারাকে ব্যাখ্যা করা যায়, যাকে আমরা এখনকার ভাষায় বলি অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, সেটা একসময় দর্শনেরই অংশ ছিল। কিন্তু যেই সেই আলোচনাতে ধীরে ধীরে আমরা কিছু নিশ্চয়াত্মক সিদ্ধান্তে পৌঁছানো শুরু করলাম, তখনই কিন্তু সেটা দর্শন থেকে বেরিয়ে গিয়ে একটা স্বতন্ত্র ধারা, বিদ্যা চর্চার ধারায় রূপান্তরিত হলো, যাকে আমরা আজকের ভাষায় বলি জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি।
নিউটনের যে বিখ্যাত গ্রন্থ, সেই বিখ্যাত গ্রন্থের নামই ছিল দি ম্যাথমেটিক্যাল প্রিন্সিপলস অফ ন্যাচারাল ফিলসফি। কিন্তু সেইখানেও আমরা দেখলাম নিউটন এবং নিউটন পরবর্তী যারা সেই বিষয়ে কাজ করেছেন, তারা যখন তাদের আলোচ্য বিষয় সম্পর্কে কিছু নিশ্চয়াত্মক সিদ্ধান্তে পৌঁছানো শুরু করলেন, তখন কিন্তু সেটা দর্শন থেকে স্বতন্ত্র হয়ে, পৃথক হয়ে একটা নতুন বিদ্যা চর্চার ধারায় রূপান্তরিত হল। কাজেই এই দিক থেকে দেখতে গেলে রাসেল বলছেন, এই যে আমরা সবসময় ভাবি যে দর্শনে কোনো নিশ্চয়াত্মক সিদ্ধান্তে পৌঁছতে পারি না, এই দাবিটা কিন্তু আপাত। অর্থাৎ যখনই কোনো বিশেষ আলোচনায় নিশ্চয়াত্মক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা আমরা করি, তখনই সেটা কিন্তু মূলত সেটি দর্শনেরই অঙ্গ ছিল, সেটি তখন দর্শন থেকে বেরিয়ে গিয়ে একটা পৃথক ধারায় পরিণত হল। কিন্তু দর্শনের বিষয়ে, দার্শনিক আলোচনা বা চিন্তার বিষয়ে এই যে অনিশ্চয়তা, এটাকে আমরা কিভাবে দেখব? একথা ঠিকই যে দর্শনে এমন কিছু গভীর প্রশ্ন তোলা হয়, যে প্রশ্নগুলি মূলত মানুষের যে একটা বৃহত্তর চৈতন্যাত্মক সত্তা আছে, যাকে রাসেল এখানে বলেছেন স্পিরিচুয়াল লাইফ, সেই চৈতন্যাত্মক সত্তার মধ্য থেকে কিছু গভীর প্রশ্ন উঠে আসে, যেই প্রশ্নগুলোর দিকে তাকালে আমাদের মনে হয় হয়তো মানুষের বুদ্ধির ক্ষেত্রে হয়তো কোনোদিনই সেই প্রশ্নগুলির সমাধান আমরা করতে পারবো না। যেমন এই যে সৃষ্টি, এই যে অনন্ত বৈচিত্র্যময় যে সৃষ্টি, যেখানে মানুষ, নানা প্রজাতির প্রাণী, নানা প্রকারের জড়দ্রব্য, সমস্ত কিছু নিয়ে এই যে সৃষ্টি, এই সৃষ্টি তার কি কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে? এই সমগ্র সৃষ্টি কি কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোচ্ছে, নাকি কতগুলি একেবারেই হঠাৎ করে ঘটনার সমষ্টি মাত্র? আরেকটি প্রশ্ন যেমন আমরা করতে পারি, মানুষ তুলেছে, যে আচ্ছা, এই যে যাকে আমরা চেতনা বলি, যাকে আমরা বলি কনসিয়াসনেস, এই চেতনাটা কি এই পৃথিবীর অংশ, এই সৃষ্টির অংশ, নাকি এটা আমরা তথাকথিত মানুষ নামক প্রজাতি, আমরা আমাদের কিছু সুবিধার জন্য, আমাদের দৈনন্দিন কিছু ব্যাখ্যা পাওয়ার জন্য আমরা এই চেতনা নামক একটা জিনিস তৈরি করেছি? প্রশ্ন ওঠে যে আমরা সবসময় বলি এটা ভালো আর এটা খারাপ। আচ্ছা, এই ভালো আর খারাপটা কোথায় আছে? গুড অ্যান্ড ইভিল, এটা কি জগতের মধ্যে কোথাও আছে, নাকি এটা মানুষ তৈরি করেছে? এই যে প্রশ্ন, এগুলো অত্যন্ত গভীর প্রশ্ন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই প্রশ্নগুলোর সত্যি কোনো পরীক্ষণ নিরীক্ষণ যোগ্য সমাধান নেই। সমাধান না থাকলেও দর্শনের কাজ হচ্ছে এই প্রশ্নগুলোর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা,
এবং এই প্রশ্নগুলি যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করাটাই দর্শনের কাজ। এবং এই প্রশ্নগুলোকে কত বিচিত্র দিক থেকে দেখা যায়, কত নানা পরিপ্রেক্ষিত থেকে এই প্রশ্নগুলোকে বোঝার চেষ্টা করা যায়, এবং এই প্রশ্নগুলি সম্বন্ধে আমাদের যে নিরন্তর উৎসাহ, সেইটাকে জীবিত রাখা, এটাই হচ্ছে দর্শন আলোচনার একটা কাজ, একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। একথা ঠিকই যে কোনো দার্শনিক মনে করেছেন যে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা ধর্মীয় আলোচনার মধ্যে বা ধর্মীয় যে বিশ্বাস, ধর্মীয় যে গ্রন্থগুলো আছে তার উপর ভিত্তি করে আমরা পেতে পারি। কিন্তু রাসেল বলছেন যে আমরা যেভাবে এর আগে নানা অধ্যায়ে দর্শন বিষয়ে আলোচনা করেছি, তার ভিত্তিতে আমরা বলতে পারি যে ধর্মকে কেন্দ্র করে, ধর্মকে ভিত্তি করে, ধর্মীয় গ্রন্থের উপর নির্ভর করে হয়তো এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মানুষ তুলেছে তার উত্তর পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। অর্থাৎ ধর্ম বা ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় বিশ্বাস এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে না। তাহলে এই যে অনিশ্চয়তা, এই যে কোনো নির্দিষ্ট সত্যে পৌঁছতে না পারা, এটা কি তাহলে দর্শনের একটা দুর্বলতা? এটা কি একটা দর্শন আলোচনার একটা সীমাবদ্ধতা? রাসেল বলছেন একেবারেই নয়, বরঞ্চ উল্টোটি। বলছেন যে ব্যক্তি এইভাবে দর্শন আলোচনা করেন বা করবেন, তিনি তার যে চিন্তার যে সীমাবদ্ধতা, তার থেকে মুক্তি লাভ করতে পারবেন। আমরা সাধারণত প্রতিটি মানুষ আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে, আমাদের পারিবারিক যে পরিবেশ তার ভিত্তিতে, আমরা যে সমাজে থাকি সেই সমাজের চিন্তা ভাবনার ভিত্তিতে আমাদের বিশ্বাস, আমাদের ধ্যান ধারণা গড়ে ওঠে। কিন্তু এই বিশ্বাস, এই ধ্যান ধারণাটাই যে শেষ কথা নয়। আমার এই চির লালিত পালিত যে ধ্যান ধারণা বিশ্বাস, সেটারও যে একটা বিকল্প আছে, অর্থাৎ অন্যভাবেও যে দেখা যায়, অন্যভাবেও যে ব্যাখ্যা করা যায়, একটা নতুন অধ্যায় খোলা যায়, সেই বিষয়ে আমাদেরকে সচেতন করে দর্শন। এবং এই কারণেই দর্শন আলোচনায় আমরা নিশ্চয়তার অভাব দেখতে পাই। নিশ্চয়তার অভাবই সূচিত করে যে আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের জ্ঞান, আমাদের ধ্যান ধারণা নিরন্তর পরিবর্তনশীল, পরিবর্তন সাপেক্ষ। কাজেই যতই আমরা আমাদের নিজেদের ধ্যান ধারণা জ্ঞান সম্পর্কে অনিশ্চিত হব, ততই কিন্তু আমাদের ব্যাপ্তি ঘটবে, ততই আমরা আমাদের
কুসংস্কার, আমাদের যৌক্তিকতার অভাব, আমাদের একগুঁয়েমি, এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারব। এবং ততই কিন্তু আমাদের চিন্তা, ধ্যান ধারণা সম্পর্কে বিস্ময়ও ততই বাড়বে। কাজেই এই যে সম্ভাব্যতা, অর্থাৎ আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে চলছি, সেটাই শেষ কথা নয়। অন্যভাবেও ভাবা যায়, অন্যভাবেও চলা যায়। এই সম্ভাব্যতার কথা একমাত্র দর্শনই আমাদের শেখায়। এবং এই সম্ভাব্যতার কথা যদি আমরা একবার আমাদের চিন্তায় স্থান দিতে পারি, আমাদের কর্মেও কিন্তু তার প্রভাব পড়বে। তখনই আমরা অপর ব্যক্তির যে ভিন্নতা, অপর ব্যক্তির যে ভিন্ন সিদ্ধান্ত বা ভিন্ন জীবনচর্যা, তার সম্বন্ধে আমরা সচেতন থাকব। কেবলমাত্র কিছু সহজাত বা পারিবারিক বা সামাজিকভাবে লব্ধ কিছু বিশ্বাসের মধ্যে নিজের জীবনকে আমি সীমিত রাখতে পারবো না, যদি আমি দর্শনের কথা ভাবি, যদি আমরা দর্শন আলোচনা করি। কাজেই এই অপরকে, অপরের ভিন্নতাকে, অপরের ভিন্ন বিশ্বাস, ভিন্ন আচরণকে বোঝার চেষ্টা, তাকেও সমানভাবে গুরুত্ব দেওয়ার কথা, এইগুলি সম্ভব হবে যদি আমরা দর্শন আলোচনা করতে পারি। আমরা যদি একান্ত ক্ষুদ্র স্বার্থ সর্বস্ব নিজের চিন্তা, নিজের ভাবনা, নিজের সিদ্ধান্তের মধ্যেই যদি আমরা সীমিত থাকি, তার মধ্যেই যদি আমরা ঘুরপাক করতে থাকি, রাসেল বলছেন যে এটা কীরকম হবে, যে যদি একদল সৈন্যকে একটা জায়গার মধ্যে আমরা বেঁধে রাখি এবং বলি যে তোমরা যুদ্ধ করবে না, তাহলে তাদের তো পরাজয় অবশ্যম্ভাবী। তাহলে আমাদেরও আমাদের চিন্তার জগতে, আমাদের মননের জগতে আমরা একেবারেই পরাজিত হব, গ্লানি যুক্ত হব, যদি আমরা এইভাবে দর্শনের আলোচনা না করি। কাজেই দর্শনের আলোচনার দ্বারা আমরা আমাদের যে ছোট আমি, আমাদের যে একান্ত স্বার্থ সর্বস্ব যে আমি, সেই আমিকে আমরা অনেক ব্যাপক করতে পারি। রাসেল এখানে সেলফ শব্দটা এস বড় হাতের ব্যবহার করেছে। সে কারণে আমি বললাম যে রবীন্দ্রনাথের কথা স্মরণ করে বলতে পারি যে দর্শন আলোচনার দ্বারা এই ছোট আমি বড় আমিতে নিজেকে খুঁজে পায়। আমরা এই ভাবনা ভাবতে অভ্যস্ত যে মানুষের চোখ দিয়েই সারা জগৎকে দেখা। কাজেই সত্য, মিথ্যা, ভালো মন্দ সমস্ত কিছুই আমরা মানুষের নিরিখেই, মানুষের ভাবনার নিরিখেই বোঝার চেষ্টা করি। আমরা কখনো ভাবতে পারি না, সেটা খুব কষ্ট করে আমাদের ভাবতে হয়, যে
যে বিষয়ে মানুষ ভাবছে, চিন্তা করছে, সেটা মানুষের দৃষ্টি দিয়ে না দেখে অন্যের দৃষ্টি দিয়েও দেখা যায়। কাজেই এই সেলফ আর নট সেলফ, অর্থাৎ একান্ত ক্ষুদ্র অহং সর্বস্ব যে সত্তা, তার বাইরে গিয়েও যেটা অহং নয়, যেটা আমি নয়, তাকেও বোঝার চেষ্টা করা, তার দৃষ্টি দিয়ে জগৎকে দেখার চেষ্টা করা, এই সম্ভাব্যতার একটা জগৎ দর্শন তৈরি করে দেয়। কাজেই যেটা আমার কাছে একেবারেই অপরিচিত ছিল, যেটা আমার কাছে অদ্ভুত লাগত, দর্শন আলোচনার ফলে সেটার মধ্যেও কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে বলে মনে করতে পারি। কাজেই দর্শন আলোচনার মূল্য এইখানে, যে ক্ষুদ্র যে অহং, তার একটা ব্যক্তি ঘটে, সে অনন্ত সম্ভাব্যতার কথা ভাবতে পারে। যাকে আমি অহং নয় ভেবেছিলাম, যাকে আমি অহংয়ের বিপরীতে অবস্থিত ভেবেছিলাম, তার মধ্যেও আমি অহংকে প্রকাশিত করতে পারি। এই যে মুক্ত চিন্তা, রাসেল বলেছেন ফ্রি ইন্টেলেক্ট, বলতে এটা অনেকটা ভগবানের মতো, ঈশ্বরের মতো। ঈশ্বর যেমন সব কিছুকে দেখেন, ভালো আছে, মন্দ আছে, উচিত আছে, অনুচিত আছে, ইত্যাদি ইত্যাদি। এই দর্শন আলোচনার ফলে এই যে মুক্ত চিন্তার উদ্ভব হয়, সেই মুক্ত চিন্তা কিন্তু এই সমস্ত কিছুকে দেখতে পায়, জানতে পায়, বুঝতে পায়, অন্তত বোঝার চেষ্টা করতে পায়। কাজেই এই ব্যক্তি, এই নিষ্কাম ভাব, এই শান্ত স্বভাব, যার দ্বারা ক্ষুদ্র স্বার্থ সর্বস্ব অহং নিজেকে অনেক বড় করে মেলে ধরতে পারে, সেইটাই দর্শন আলোচনার মূল। এই কারণেই দর্শন আলোচনার মধ্যে আমরা বিমূর্ত ধারণার কথা বলি। এই কারণেই দর্শন আলোচনার মধ্যে আমরা সর্বজনীন সামান্যের জ্ঞানের কথা বলি। যে সামান্য, যে বিমূর্ত ধারণা কোনো ব্যক্তির আপতিক কিছু উপলব্ধি বা ঘটনার সাথে জড়িত নয়। এই কারণেই দর্শন ব্যক্তির আকস্মিক ঘটনা সঞ্জাত যে ধারণা, তার থেকে মুক্ত করে ব্যক্তিকে সম্ভাব্যতার জগতের মধ্যে, সামান্যের জগতের মধ্যে, বিমূর্ত ধারণার জগতের মধ্যে প্রতিষ্ঠিত করে। এই মুক্তি, এই সকলকে সমভাবে দেখার যে মনোভাব, যে চেষ্টা, এইটাই দর্শনের সবচেয়ে বড় মূল্য। এইভাবে যদি আমরা দর্শনকে দেখি, তাহলে দেখব দর্শন আলোচনার মূল লক্ষ্য হচ্ছে সত্য এবং সত্য ছাড়া আর কিছু নয়।
এই সত্যের যে অন্বেষণ, এই নিরন্তর যে চেষ্টা সত্যকে লাভ করার, এই চেষ্টাই যখন আমরা আমাদের প্রায়োগিক দৈনন্দিন জীবনে যখন প্রয়োগ করি, তখনই জাস্টিস বা ন্যায় বিচারের ধারণা উঠে আসে। তখনই সর্বজনে সমভাবের কথা উঠে আসে। কাজেই দর্শন আলোচনার দ্বারা আমাদের চিন্তার জগৎটা সুদূর বিস্তৃত হয়। সেখানে যেমন আমার নিজের কর্ম এবং নিজের চিন্তা আছে, সেই জগতে তেমনি অনন্ত চিন্তা, অনন্ত কর্মের সম্ভাব্যতাও সেখানে সমভাবে উপস্থিত আছে। কাজেই রাসেলের সিদ্ধান্ত হচ্ছে যে দর্শন কোনো সর্বজন স্বীকৃত স্পষ্টরূপে সত্যে উপনীত হতে পারে না। এইভাবে দর্শনের মূল্যকে ভাবলে হবে না। দর্শনের মূল্যকে বুঝতে হবে দার্শনিক প্রশ্নগুলোর নিরিখে, কেননা এই প্রশ্নগুলি আমাদেরকে অনন্ত সম্ভাব্যতার দিকে নিয়ে যায়। এই অনন্ত সম্ভাব্যতার দ্বারাই আমরা আমাদের যে ক্ষুদ্র অহং সর্বস্ব চিন্তা এবং কর্ম তাকে প্রসারিত করতে পারি। এর দ্বারাই এইভাবে দার্শনিক চিন্তা বা অনুধ্যানের দ্বারা আমাদের মনের ব্যাপ্তি ঘটে এবং এইভাবে যদি অনেকগুলি মন একত্রিত হয়, তাহলে আমরা এমন একটা জগতের কথা ভাবতে পারি যে জগতে সবচেয়ে বেশি মূল্যের উপস্থিতি আমরা দাবি করতে পারি। এমন একটা ইউনিভার্সের কথা আমরা ভাবতে পারি যেখানে কিনা হাইয়েস্ট গুড, চরম ভালো বলে যদি কিছু থাকে, সেই চরম ভালোর উপস্থিতি সেদিন আমরা সেখানে দেখতে পাব। কাজেই দর্শন আমাদের কোনো স্পষ্ট নির্দিষ্ট সত্যে উপনীত হতে সাহায্য করে না। অতএব দর্শন আলোচনার কোনো মূল্য নেই, এই কথা রাসেল স্বীকার করেন না। বরঞ্চ রাসেলের বক্তব্য হচ্ছে যে দর্শনের মূল্য এখানে যে দর্শন আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের কর্মের জগতে অনন্ত সম্ভাব্যতার কথা আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দেয়। এইটি দর্শনের মূল্য। এটাই রাসেলের মতে দ্য ভ্যালু অফ ফিলসফি।